প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমরা বৃত্ত চ্যাপ্টারের সপ্তম লেকচার দেখবে। এর আগে তোমরা 6টি লেকচার দেখেছো। 6টি লেকচার ছিল বৃত্ত চ্যাপ্টারের প্রথম অনুশীলনী অর্থাৎ 4A এর সবগুলো লেকচার। আজকে তোমরা সপ্তম লেকচার দেখবে। সপ্তম লেকচার হচ্ছে তোমাদের 4B এর। তো তোমরা গুরুত্বের সাথে লেকচারটি দেখো। আজকে তোমরা মূলত স্পর্শক এবং অবিলম্ব সহ বৃত্তের সাথে সম্পর্কিত বিভিন্ন শর্তসমূহ জানবে এবং এর সাথে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করবে। চলো আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি, ক্লাসে ফিরে যাই। বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য। এখন তোমরা বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিবে। তোমরা 4A চ্যাপ্টারেরও বিভিন্ন বৈশিষ্ট্য কিংবা সূত্র সম্পর্কে জেনেছিলে। এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাদের জন্য কিছু সূত্র জানা লাগবে অথবা বিভিন্ন বৈশিষ্ট্য সমীকরণগুলো জানা লাগবে। তো তোমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছ, দুটো চিত্র থেকে স্পর্শক এবং অবিলম্ব দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে তোমাদের স্পর্শকের এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে অথবা স্পর্শ বিন্দুর নির্ণয় করতে বলতে পারে। এর জন্য তোমাদের এই বৈশিষ্ট্যগুলো জানা দরকার। তো প্রথম বৈশিষ্ট্যটি দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ x² + y² = a² বৃত্তের উপস্থিত x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। দেখো, এই বিন্দুটা যদি x1 y1 হয়, x1 y1 এটা হয়, তবে স্পর্শকের সমীকরণ হবে x1 + y1 = a²। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। দেখো, এইখানে সমীকরণের x² আছে, অর্থাৎ এখানে দুইটা x। তার আমরা এইখানে নিব একটা x, আর এইখানে বিন্দুর ভুজ থেকে আসবে x1। আবার এইখানে এখানে আছে দুইটা y, আমরা নিব একটা y আর একটা y1 আসবে বিন্দুর কোটি থেকে, ইকুয়াল a²। স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে বর্গমূল x1² + y1² - a²। এটাও খুবই সহজ। এই সমীকরণকে এই বিন্দু দ্বারা সিদ্ধ করব, অর্থাৎ x এর স্থলে x1, y এর স্থলে y1 বসাবো, তারপর a²টা বিয়োগ করে বাম পাশে নিয়ে আসব, তারপর বাম পাশে টোটালটার বর্গমূল যেটা ওটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। অবিলম্বের সমীকরণ তোমরা জানো, স্পর্শকের উপরে লম্ব থাকে অবিলম্বের সমীকরণ। তোমরা লম্বরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সরলরেখায় শিখেছিলে। এখানে দেখো, x ঠিক থাকবে, এইখানের y আসবে x এর স্থলে, তার মানে x y1, এইখানে প্লাস আছে হবে মাইনাস, এইখানে y ঠিক থাকবে, আর এইখান থেকে x1 এখানে চলে আসবে, ইকুয়াল 0। একইভাবে যদি বৃত্তের সমীকরণটি এভাবে না দিয়ে সাধারণ সমীকরণ আকারে দেয়া থাকে, তাহলে কিভাবে তোমরা বের করবে? তখন সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হবে x1 + y1 + g × x + x1 + f × y + y1 + c = 0। এটা মনে রাখার জন্য তেমন কষ্ট করতে হবে না, এটাও সহজ। এইরকমেরই x1 y1, তারপর তোমরা জানো gf থাকে সাধারণ সমীকরণে। এই g + gর সাথে আসবে একই জিনিস, একটা x একটা x1, এই দুইটার যোগফল, আর এখানে f এর সাথে আসবে একই জিনিস y1 তার যোগফল প্লাস c। অবিলম্ব সমীকরণটা তোমরা একইভাবে মুখস্থ করে নিবে, টেকনিক ফলো করলে মুখস্থ করতে সুবিধা হয়। আর এই বিষয়গুলো কিভাবে আসে তা বিস্তারিত দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। স্পর্শকের দৈর্ঘ্য ওই একই রকমের, এই বাম পাশের টোটালটার
বর্গমূল, কিন্তু আগে এইটা দ্বারা সিদ্ধ করাতে হবে, অর্থাৎ x এর স্থলে x1, y এর স্থলে y1। তবে অবিলম্বের সমীকরণ আর একটা সমীকরণ আছে, ওইটা মনে রাখা খুব সহজ, এইটা একটু জটিল মনে হতেও পারে। দেখো, স্পর্শকের সমীকরণের সাথে অবিলম্বের সমীকরণের একটা মিল খুঁজে পাওয়া যায়। আগেও আমরা এইখান থেকেও মিল পেয়েছি। দেখো, এইখানে x x1, এইখানে থাকবে x y1, এইখানে x1 এখানে হয়ে যাবে y1, এইখানে আছে প্লাস, এইখানে হবে মাইনাস, এইখানে আছে y y1, এইখানে আসবে x y x1, অর্থাৎ এইখানে চেঞ্জ হয়ে গেছে। তারপর প্লাস, এইখানটায় শুধু চেঞ্জ হবে না, এইখানে প্লাস, এখানেও প্লাস, এইখানে আছে g, আসবে f, x প্লাস x1, এইখানে আসবে মাইনাস, এইখানে দেখো প্লাস, এখানে আসবে মাইনাস, এইখানে f আছে, আসবে g, y মাইনাস y1, এইখানে আছে y প্লাস y1 ইকুয়াল 0। এইটা মনে হয় মনে রাখতে সুবিধা, তোমরা যে নিয়মে করো কোনো সমস্যা নাই, এই সূত্র আর এই সূত্র একই সূত্র। তোমরা যদি এইগুলো ব্র্যাকেটগুলো ভেঙে ভেঙে করো, যোগ বিয়োগ করো, তাহলে সেম জিনিসই। এবার আরো কিছু আমরা বৈশিষ্ট্য শিখব। দেখো, একটি সরলরেখা যদি একটি বৃত্তকে স্পর্শ করে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই সরলরেখাটির, তোমরা জানো মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে y ইকুয়াল mx, যদি একটু মূলবিন্দুর আশেপাশে থাকে তাহলে y ইকুয়াল mx প্লাস c, যা তোমরা সরলরেখা অধ্যায়ে শিখেছিলে। তো দেখো, সেক্ষেত্রে শর্ত হচ্ছে c, এই c ইকুয়াল প্লাস মাইনাস a, অর্থাৎ এইখানের যে ব্যাসার্ধ বৃত্তের, এই ব্যাসার্ধ বর্গমূল হবে 1 প্লাস m স্কয়ার, অর্থাৎ এই ডালের স্কয়ার। এগুলো অঙ্ক করতে গেলে লাগবে পরবর্তীতে। এই বিষয়টা তোমরা 4A চ্যাপ্টারে অঙ্ক করতেও শিখেছিলে, অর্থাৎ এখানে বলা আছে যদি দুইটি বৃত্ত পাশাপাশি বহিস্থভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে দুটোর কেন্দ্রের পার্থক্য হবে বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে এই দুটো বৃত্তেরই ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ r1 প্লাস r2। আবার যদি ভিতরে বৃত্তটি স্পর্শ করে একটার ভিতরে থাকে আর একটা, তাহলে সেক্ষেত্রেও পার্থক্য হবে বা দুটার দূরত্ব হবে এই যে r1 এর মানটা বড়টার থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগ, সেই কথা এখানে বলেছে। এ সম্পর্কে বিস্তারিত তোমরা আগের লেকচারেও দেখেছো। এবারে তোমরা আরো দুটি শর্ত দেখো। যদি দুইটি বৃত্ত হয়, একটি হচ্ছে s1 ইকুয়াল 0 আর একটি হচ্ছে s2 ইকুয়াল 0, তোমরা চিত্রের দিকে খেয়াল করো। এই দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, দেখো পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে এবং পি আর কিউ ছেদবিন্দুগামী একটি সরলরেখা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই সরলরেখাটি। এই সরলরেখাটা কিন্তু এই বৃত্তেরও একটি জ্যা এবং এই বৃত্তেরও একটি জ্যা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে সরলরেখা, এই সরলরেখাটি হচ্ছে দুটি বৃত্তেরই সাধারণ জ্যা, সেই কথাই এখানে বলেছে। আর এই যে সাধারণ জ্যা, এর সমীকরণ হচ্ছে s1 মাইনাস s2 ইকুয়াল 0। এই জিনিসটা জাস্ট তোমরা মনে রাখবে, পরবর্তীতে আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব। এবারে দেখো, s1 ইকুয়াল 0, s2 ইকুয়াল 0 দুইটি বৃত্তের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, অর্থাৎ দুইটা বিন্দু যে ছেদ করেছে ওই ছেদবিন্দুতে যদি আরেকটি বৃত্ত আসে, সেই বৃত্তের সমীকরণ হবে, দেখো প্রথম বৃত্তের বাম পাশ দ্বিতীয় বৃত্তেরও বাম পাশ যোগ এবং দ্বিতীয় বৃত্তের বাম পাশের যোগের সাথে একটা কে গুণ হবে ইকুয়াল 0। একইভাবে যদি একটি বৃত্ত হয় এবং একটি সরলরেখা হয়, l ইকুয়াল 0 একটি সরলরেখা নির্দেশ করছে এখানে, তাহলে বৃত্তের সমীকরণ এদের ছেদবিন্দুগামীতে
যে বৃত্ত সৃষ্টি হবে ওই বৃত্তটির সমীকরণ হবে S1 প্লাস কে এল ইকুয়াল 0, যেখানে কে একটি ধ্রুবক। এখন তোমরা কতগুলো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এই গাণিতিক সমস্যাগুলো মূলত এখানে তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ সবগুলোই অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে নেয়া, সবগুলি আমরা এখন করব। দেখো প্রথম অঙ্কে বলেছে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0 ও 12x প্লাস 5y মাইনাস 13 ইকুয়াল 0। রেখা দুইটি এটা দেখাতে বলেছে এই রেখা দুইটি -2 -3 কেন্দ্র ও 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। দেখো চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। চিত্রে তোমরা যে সরলরেখা দুটি দেখতে পাচ্ছ এই রেখা দুটি হচ্ছে এইখানে এই দুটি সরলরেখা। বলেছে এই সরলরেখা দুটি যে এই বৃত্তের স্পর্শক সেটাই দেখাতে বলেছে এবং সাথে কিছু কুলু দিয়েছে। কুলুটা দেখো, এখানে বলেছে বৃত্তের যেই বৃত্তের স্পর্শক ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2 -3 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। দেখো ব্যাসার্ধ 4। কিন্তু আমরা কিভাবে দেখাবো এই দুইটি যে এই বৃত্তের স্পর্শক? আমরা অন্য একটি সিস্টেমে দেখাতে পারি। দেখো এই বিন্দু থেকে এই যে লম্ব একটি সরলরেখা আছে এর সমীকরণের এই দূরত্বটুকু নির্ণয় করব আমরা। এই দূরত্ব যদি 4 হয় তাহলেই তো আমরা বলতে পারবো, এখানে মিলে গেলেই তো বলতে পারবো এটি স্পর্শ করেছে। একইভাবে এখান থেকেও দূরত্ব যদি 4 আসে তাহলে আমরা বলতে পারবো এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। আমরা বিন্দু থেকে কোনো একটি রেখার দূরত্ব নির্ণয় করব। আমরা কিন্তু এখানে এই যে 4 ব্যাসার্ধ দেয়া আছে এটার কোনো কাজ নেই, এটার সাথে আমরা শুধুমাত্র ভেরিফাই করব যে 4 এর সাথে মিলে যায় কিনা, এই দূরত্বটাও 4 আসে কিনা। আচ্ছা দেখি অঙ্ক করি। দেখো বৃত্তের কেন্দ্র এত থেকে এই যে রেখা এত এর লম্ব দূরত্ব। তোমরা লম্ব দূরত্বর সূত্রটা আগেই জানো, সরলরেখা চ্যাপ্টারে অনেকবার করেছো। এই বিন্দুকে এখানে আমরা সিদ্ধ করব, অর্থাৎ x এর পরিবর্তে -2 y পরিবর্তে -3 বসাবো এবং টোটালটার একটা পরম মান নেব, ভাগ হবে বর্গমূল এই যে x এর সাথে সহগ তার হোল স্কয়ার প্লাস y এর সাথে সহগ তার হোল স্কয়ার। যদি মনে না থাকে আরেকবার দেখে আসি। দেখো এই যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব d দ্বারা যদি আমরা নির্দেশ করি তাহলে এই d এর মান হবে এই যে বিন্দু দ্বারা এইটাকে সিদ্ধ করব, সিদ্ধ করার পরে টোটালটার আমরা পরম মান দেব, ভাগ হচ্ছে এইখানে যে x এর সাথে সহগ তার হোল স্কয়ার প্লাস y এর সাথে সহগ তার হোল স্কয়ারের যোগফলের বর্গমূল। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করে আমরা। তারপরে এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 আসে। যেহেতু 4 এসেছে তাহলে এইখানের 4 এর সাথেও কিন্তু মিলে গেছে, ব্যাসার্ধও কিন্তু 4। তাহলে আমরা বলতে পারি এইটা যদি 4 না হয়ে 5 হতো তাহলে তো বাইরে থাকতো, 4 না হয়ে যদি 2 থাকতো তাহলে ভিতরে থাকতো। যেহেতু এক্স্যাক্টলি মিলে গেছে 4, তাহলে আমরা বলতে পারি এটা স্পর্শক। একইভাবে আমরা এটাও প্রমাণ করতে পেরেছি যে এটাও 4 আসছে যেহেতু, তাইলে আমরা এটাও বলতে পারি। 2 নম্বর দেখো, 2 নম্বরে বলেছে 4 - 6 ও -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কিত হয়েছে। দেখো দুইটা ব্যাসের প্রান্তবিন্দুর মান দেয়া আছে। তোমরা কিন্তু আগে সূত্রে জানতা যে দুইটা প্রান্তবিন্দুর ব্যাসের প্রান্তবিন্দুর যদি মান দেওয়া থাকে তাহলে ওই টোটাল তোমরা বৃত্তের সমীকরণই নির্ণয় করতে জানতে। ঠিক এভাবে আমরা এখান থেকে আগাবো। আমাদের দেখাতে বলেছে একটি সরলরেখা দেয়া আছে, এই সরলরেখাটি বৃত্তের স্পর্শক দেখাতে বলেছে। সূত্র থেকে তোমরা একবার দেখে আসো। দেখো এইখানে 6 নম্বরটা দেখো,
এই দুটো যদি একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দু থাকে তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতাম এইভাবে x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা বৃত্তের সমীকরণ কেন নির্ণয় করব সেটাও আমরা এখন দেখব। দেখো, এই যে আমাদের সরলরেখাটি আছে, এই সরলরেখাটি বৃত্তের স্পর্শক যদি বের করতে হয় তাহলে আমরা অবশ্যই বৃত্তের সমীকরণ লাগবে, কারণ এই আগের অঙ্কের মতোই আমরা যদি কেন্দ্র বের করতে পারি তাহলে আমরা স্পর্শকের মান মানে স্পর্শ যে করেছে এটা আমরা দেখাতে পারবো। দেখো, এই দুটোকে ব্যাসের দুই প্রান্ত বিন্দু ধরে ওই সূত্র একটু আগে যা তোমরা দেখেছো ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা সমীকরণ পেলাম এখানে। দেখো, এই সমীকরণ পেলে আমরা কেন্দ্র পাবো, এইখানে কেন্দ্রের মান পাবো, আবার এখানে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, কারণ ব্যাসার্ধেরও সূত্র আছে জিএফ। তোমরা যদি আর সির মান জানো তাহলে তোমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। তো দেখো, এখানে কেন্দ্র হচ্ছে 1 মাইনাস 2, অর্থাৎ এখান থেকে তোমরা জির মান এফ এর মান বের করতে পারলে কেন্দ্র বের করতে পারো। আর ব্যাসার্ধ তোমরা জানো জি স্কয়ার বর্গমূল জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, সেখান থেকে তোমরা এইখানে বের করবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে 5। তো আমরা বলতে পারি এইখানে ব্যাসার্ধ আসছে 5। এখন আগের মতো অঙ্কের মতোই হয়ে গেছে, এইখানে 4 ছিল ব্যাসার্ধ, এইখানে 5। এখন আমরা দেখাবো যে এই যে কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব 5, এই 5 এর সাথে যদি মিলে যায় তাহলে আমরা লম্ব দূরত্ব 5 পাবো, ব্যাসার্ধ 5 পাবো। যখন এই দুইটা একসাথে পাবো তখনই আমরা বলতে পারবো এই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে। তো একইভাবে দেখো, এত কেন্দ্র থেকে এত স্পর্শকের লম্ব দূরত্ব এইখানে আমরা পেয়েছি 5। যেহেতু এইখানে লম্ব দূরত্ব 5 পেয়েছি আর আমাদের ব্যাসার্ধও পেয়েছি 5, তাহলে আমরা দুটোই বলতে পারি যে এই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে। এবারে তোমরা এই অঙ্কটি দেখো, এই অঙ্ক আগের অঙ্ক প্রায় সেম। এই দুটো হচ্ছে তোমাদের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক। তো তোমরা আগে থেকেই জানো যে দুই প্রান্ত বিন্দু দেয়া থাকলে কিভাবে এই সমীকরণটি নির্ণয় করতে হবে, বৃত্তের সমীকরণ। এটা তোমরা পারবে। আর এই অংশ দেখাতে বলেছে স্পর্শক, এই পর্যন্ত হুবহু আগের অঙ্ক, কিন্তু নতুন একটু টার্ম জুড়ে দিয়েছে, স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলেছে। তো দেখো, তোমরা এই পর্যন্ত সেম, আগের অঙ্কের সাথে এতটুকু মিল হুবহু। এখন আমরা স্পর্শ বিন্দু কিভাবে নির্ণয় করব। দেখো, একটা বৃত্ত এবং একটি স্পর্শক, তাহলে এই স্পর্শকের একটা সমীকরণ আছে, বা এই স্পর্শকটা তো একটা সরলরেখা। এই সরলরেখার সমীকরণ জানা থাকলে আর বৃত্তের সমীকরণ জানা থাকলে এই দুটো যদি আমরা সমাধান করি তাহলে এইখানে স্পর্শ বিন্দুটা পাবো। আমরা সেই কাজটাই করব। দেখো, এই যে সরলরেখাটি তোমরা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটি হচ্ছে এই সরলরেখা। এখন এই সরলরেখাকে আমরা এই যে বৃত্তের সমীকরণ পেয়েছি এইখানে, এই দুটোকে সমাধান করব। তাহলে এইখানে আমরা যদি সমাধান করি দুইটা, এইখানে x সমান সমান লেখা যায় 4 মাইনাস ওয়াই। তাহলে এই যে x সমান সমান 4 মাইনাস ওয়াই, এইটা যদি আমরা এইখানের সমীকরণে বসাই দেই, এই বৃত্তের সমীকরণে, তাহলে আমরা ওয়াই মান পেয়ে যাব। যেহেতু ওয়াই পেয়েছি 1, তাহলে এই ওয়াইয়ের মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে তোমরা x এর মানও পেয়ে যাবে। তাহলে স্পর্শবিন্দু আমরা x y এর মান পেয়ে গেছি 3, 1। এটা খুবই সহজ, না বুঝলে তোমরা মেসেজ করবে আমাকে, আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা এখানে আরো 4টি অঙ্ক দেখতে পাচ্ছ, 4টি অঙ্কই প্রায় একেবারে সেম ক্যাটাগরির। আমরা প্রথম অঙ্কটি করব, তাহলে তোমরা বাকি 3টি নিজেরাই পারবে। তো প্রথম অঙ্কটি বলেছে, দেখাও যে
3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0 রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 ইকুয়াল 0 বৃত্তটিকে স্পর্শ করে। এই হলো একটা অংশ, একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করে, এটি দেখাতে বলেছে। দেখো আগের অঙ্কগুলো এটা প্রায় সেম, তোমরা আগেই জানো যে কিভাবে একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করলে কি কি জিনিসগুলো আমাদের জানতে হয়। দেখো এই সরলরেখার সমীকরণ জানতে হবে, আমাদের কাছে আছে। বৃত্তের সমীকরণ জানতে হবে, কারণ বৃত্তের সমীকরণ যদি নাও জানি তাহলে অবশ্যই কেন্দ্রের মান এবং ব্যাসার্ধের মান জানতে হবে। যেহেতু এখানে বৃত্তের সমীকরণ দেয়া আছে, তাহলে আমরা বৃত্তের সমীকরণ থেকে ব্যাসার্ধের মান এবং কেন্দ্রের মান বের করতে পারবো। আর যদি আমরা কেন্দ্রের মান ব্যাসার্ধের মান জানি, তাহলে আমরা এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়ের মাধ্যমে এইখানে ব্যাসার্ধের মানের সাথে ভেরিফাই করে বলতে পারবো এটি স্পর্শ করে কি করে না, আগের অঙ্কের মতোই। তাহলে আমরা এই প্রথম কাজটি শেষ করব আগের নিয়মেই। দেখো স্পর্শ বিন্দু নির্ণয় করো, এটাও কিন্তু আগের নিয়মে করলেই হবে। আগের যে অঙ্কটি করেছো, অর্থাৎ 3 নম্বর অঙ্কটি যে করেছো ওই নিয়মে করলেও হবে, অথবা আরেকটি বিকল্প নিয়মেও করা যায়, তোমরা সেটি এই অঙ্কের মাধ্যমে দেখবে। এবং বিকল্প নিয়মে করলে সুবিধা হচ্ছে, এখানে দেখো শেষে একটা অংশ জুড়ে দিয়েছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। এই যে ব্যাস, এখানে তো ব্যাসার্ধ, এইটা যদি আমরা পূর্ণাঙ্গ টানি তাহলে সেটা ব্যাস হয়ে যায়। তাহলে ব্যাসের সমীকরণও নির্ণয় করতে বলেছে। এখানে দেখো ব্যাসের সমীকরণ বা ব্যাসার্ধের সমীকরণ কিন্তু একই সমীকরণ, অর্থাৎ একই রেখা। কারণ এখানে রেখা ছোট করলেও সমীকরণ চেঞ্জ হয় না, তোমরা জানো হয়তো। তাহলে আমরা এই অঙ্কটি করি। দেখো আগের নিয়মে হুবহু সেম একেবারে, আমরা এখানে বৃত্তের কেন্দ্র নির্ণয় করেছি, ব্যাসার্ধ নির্ণয় করেছি, এবং এই ব্যাসার্ধ ভেরিফাই করার জন্য আমরা এই লম্ব দূরত্ব নির্ণয় করেছি। লম্ব দূরত্ব যেহেতু 5 পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এই এখানে দেয়া যে সরলরেখার সমীকরণটি আছে এটি বৃত্তকে স্পর্শ করে। এবারে দেখো এই যে সরলরেখাটি, এই সরলরেখাটিকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এই সরলরেখার উপরে যে লম্বরেখার সমীকরণ, এটি কিন্তু ব্যাস বা ব্যাসার্ধের সমীকরণ। এটা যদি আমরা এই পর্যন্ত টানি তাহলে আমরা বলতে পারি না লম্বরেখার সমীকরণটি হচ্ছে, এই সরলরেখার লম্বরেখার সমীকরণটি হচ্ছে উপরের লম্ব যে সমীকরণটি, এটি হচ্ছে তোমাদের ব্যাসের সমীকরণ। তাহলে তোমরা জানো একটি সরলরেখার লম্বরেখার সমীকরণ কিভাবে হয়। এখানে আছে 3x লম্বরেখার সমীকরণ, এই 4 এখানে চলে আসবে, আর এই 3 এখানে চলে যাবে, আর এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানেও সে কাজটি করেছে, x আসছে y এর সহগ 4, এইখানে আছে মাইনাস, এখানে হয়েছে প্লাস, y এখানে আসছে x এর সহগ, x এর সহগ হচ্ছে 3, প্লাস k ইকুয়াল 0। এটি তোমরা সরলরেখা চ্যাপ্টারে করেছো, তবুও একবার দেখে আসি। ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর লম্বরেখার সমীকরণ হবে, এই ax x এর সাথে আসবে b এর সহগ অর্থাৎ bx, এখানে যেহেতু আছে প্লাস এখানে হবে মাইনাস, ay অর্থাৎ y এর সাথে সহগটা আসছে x এর সহগ, প্লাস k, এইখানে সবসময় প্লাস k থাকবে। আর তোমরা এই বিষয়টা জেনে রাখা ভালো, সরল একটি যদি রেখা হয় সরল রেখা, তার সমান্তরাল রেখার সমীকরণটা যা আছে তাই থাকবে, শুধু এখানে ধ্রুবকের চেঞ্জ হবে। তাহলে তোমরা জানো যে একটা সরল রেখা লম্ব রেখার সমীকরণ এটা, আর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা। তো আমরা অঙ্কে ফিরে যাই। এখন দেখো এই 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ তো হচ্ছে এই সমীকরণটি,
এটি যদি আমরা এই পর্যন্ত টানি তাহলে এই সমীকরণটি হচ্ছে 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণ এই যে 5 8 বৃত্তের কেন্দ্র, এই 5 8 দ্বারা সিদ্ধ হবে না, এত বিন্দুগামী না। তাহলে আমরা বলতে পারি 2 নং সমীকরণ 5 8 বিন্দুগামী। তাহলে আমরা এই 5 8 দ্বারা সিদ্ধ করালে কে এর মান পেয়ে যাই। কে এর মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাইলে আমরা পূর্ণাঙ্গ সমীকরণটি পেয়ে যাই। এই সমীকরণটি হচ্ছে ব্যাসের সমীকরণ বা ব্যাসার্ধের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, একটা অংশ আমরা কিন্তু করিনি, স্পর্শ বিন্দু নির্ণয় করো। স্পর্শ বিন্দু নির্ণয় করা তোমরা আগের অঙ্কেও শিখেছিলে। এই যে সরলরেখা এখান থেকে একটা এক্স বা ওয়াই এর মান বের করে, সেই মানটি তোমরা যদি এইখানে বৃত্তের সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করতে তাহলে এক্স এবং ওয়াই এর মান তোমরা পেয়ে যেতে। সেক্ষেত্রেও তোমরা স্পর্শবিন্দু বের করতে পারতে। কিন্তু যেহেতু এখানে আমরা ব্যাসের সমীকরণ জানি এবং এই স্পর্শকের সমীকরণও জানি, এই ব্যাসের সমীকরণ আর স্পর্শকের সমীকরণটি এইখানে কিন্তু ছেদ করে। তাহলে এই দুটো সমীকরণ আমরা সমাধান করলে এই ছেদবিন্দু পেতে পারি। তাহলে আরো সহজ হয়, যেহেতু বৃত্তের সমীকরণটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম আছে, অনেক বড় ক্যালকুলেশন, তাহলে আমরা ওই ক্যালকুলেশনে না গিয়ে এই দুটি যেহেতু একই সাথে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই দুটি সমীকরণের আমরা সমাধান করে ছেদবিন্দু নির্ণয় করব। 1 আর 3 নং সমীকরণ। তাহলে দেখো, 1 নংকে 3 দ্বারা এবং 3 নংকে 4 দ্বারা গুণ করে আমরা যোগ করি। যোগ করলে আমরা এক্স এর মান 8 পাই। এখন এক্স এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা ওয়াই এর মানও পেয়ে যাই। ওয়াই মান পেলাম 4। তাহলে স্পর্শ বিন্দুর হচ্ছে 8 4। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার এরপর থেকেই তোমরা দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।